আমরা লাস্ট ক্লাস পর্যন্ত প্রি স্ট্রেস কংক্রিটের ইন্ট্রোডাকশন দেখছি। আজকের ক্লাসটা হচ্ছে আমার সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ লস অফ প্রি স্ট্রেস বা প্রি স্ট্রেসের যে লস সেটা ক্যালকুলেট করা শিখব। অলরেডি আমরা ধারণা পেয়ে গেছি ইন্ট্রোডাকশন থেকে যে প্রি স্ট্রেসের লসটা একটা বড় ফ্যাক্টর, তাই না? তো আমার প্রি স্ট্রেস যে জিনিসটা, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ কম্বিনেশন। এখানে আমার স্টিলের উপর যে স্ট্রেসটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যতদিন থাকবে, স্টিলের উপর যতদিন স্ট্রেসটা থাকবে ততদিন পর্যন্ত কি আমার স্ট্রাকচারটা সার্ভিস দিতে পারবে। স্টিলটা সামহাও যদি স্টিলের উপর স্ট্রেসটা শেষ হয়ে যায় তাহলে কি স্ট্রাকচারটা আমার প্রি স্ট্রেস থাকবে না। কন্টিনিউয়াসলি যখন আমি কোর্সে অ্যাপ্লাই করবো সেই কোর্সটা হচ্ছে কি আমার লং টাইমের জন্য কি অ্যাপ্লাই অবস্থায় থাকতে হবে। তো এই কন্ডিশন থেকে আমরা দেখবো যে আসলে আমরা যখন মনে করো আমি এখন একটা পেজ তৈরি করলাম, টেস্ট দিলাম, মনে করো 1000 কিপ, 1000 কিপ দিলাম এবং সেটার জন্য সে মনে করো আমার সার্ভিস লোড সার্ভিস লোড কি ডেড লোড লাইভ লোড মিলে মনে করো সে 5 কিপ/ফিট নিচ্ছে, যেটা আমার হচ্ছে ডিজাইন লোড। আবার বলতেছি আমি প্রি স্ট্রেসিং করলাম 1000 কিপ দিয়ে, অর্থাৎ স্টিলে আমি 1000 কিপ দিলে সে প্রি স্ট্রেস সে সার্ভিস দিতে পারছে 5। এখন সামহাও যদি 5-10 বছর পরে 1000 কিপ যে আমি প্রি স্ট্রেস কোর্সটা দিছি সেটা যদি রিডিউস হয়ে তোমার 800 বা 700 চলে যায়, হ্যাঁ, তাহলে কি আলটিমেটলি তার সার্ভিস লোড, সে যে ক্যাপাসিটি, সে যতটুকু ডেড লোড বা লাইভ লোড নিতে পারবে সেটাও কি কমে যাবে। কত কমবে? ওই যতটুকু লস হচ্ছে, যতটুকু প্রি স্ট্রেস কমে গেছে সেই রেশিওতে কি তার ক্যাপাসিটি কমে যাবে। তো আমরা যখন একটা জিনিস যখন ডিজাইন করব তখন সাথে সাথে আমরা এটা কি করতে পারবো না যে আমরা ধরে নিতে হবে যে কি 10 বছর পরে কতটুকু সার্ভিস দিবে সেটা আগে আমাদের ক্যালকুলেট করতে হবে, তাই না? যেহেতু সময়ের সাথে সাথে লস হবে সেই লস গুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। এই চ্যাপ্টারে আমরা এই লস গুলোই পড়বো যে আমাদের প্রিস্টেসে কি কি ধরনের লস হয়। তো আমরা অলরেডি জানি আর্লি অ্যাটেম্পটস অফ প্রিস্টেস কংক্রিট ওয়াজ নট সাকসেসফুল ডিউ টু কি, যেহেতু আমাদের ইনিশিয়ালি যে প্রিস্টেস করা হইতো সেটা হচ্ছে কয়েক বছর পরে সেই প্রিস্টেসটা থাকতো না, কারণ আমরা লো স্ট্রেংথ স্টিল দ্বারা অল্প পরিমাণ স্ট্রেস দিতে পারতাম, যেটা হচ্ছে কি কয়েক বছর পরে জিরো হয়ে যেত বা নাল হয়ে যেত। তো সেটা আসলে কোনো প্রিস্টেস কংক্রিট ডিজাইন করতে পারেনি। তো এটার জন্য আমাদের এই ডেভেলপমেন্টটা অনেক পিছিয়ে গেছে, যেমন হাই স্ট্রেংথ কংক্রিট পর্যন্ত আমরা স্টিল পর্যন্ত এবং কংক্রিট পর্যন্ত ওয়েট করছি। প্রিস্টেস লসটা কি? প্রিস্টেস লসটা হচ্ছে রিডাকশন অফ ইনিশিয়াল অ্যাপ্লাইড প্রিস্টেস। আমি ইনিশিয়ালি যে অ্যাপ্লাইড প্রিস্টেস দিলাম সেটা কি আলটিমেটলি আমরা বেশ কয়েকটা কারণে, আমরা 5টা কারণ করবো বেসিক্যালি, যে এই 5টা কারণে আমাদের এগুলা রিডাকশন হচ্ছে। আমি ইনিশিয়ালি 1000 কিট দিব কিন্তু ইফেক্টিভ মানে কিছুক্ষণ পরে বা অ্যাপ্লাই করার পরে 5-10 বছর পরে আমার মনে করো 900 কিপ রয়ে গেছে। তাহলে যে এই 100 কিপ যে লসটা সেটি আসলে কি আমার প্রিস্টেস লস। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি এটা আমার আলটিমেটলি মেম্বারের স্ট্রেংথ বা ক্যাপাসিটি নির্ভর করে এবং সার্ভিসিবিলিটি, অর্থাৎ আমি যেটা শুরুতেই বললাম যে আমার এটা যদি লস হয়ে যায় তাহলে কি আমার এটা সার্ভিসিবিলিটি কমে যাবে। এটা যে ডেড লোড বা লাইভ লোডের জন্য ডিজাইন করা হচ্ছে সেটা চলে যাবে, কারণ অলরেডি আমরা দেখছি কি প্রি স্ট্রেসের কারণে কি এটা মেম্বারটা স্ট্রেস থাকে, অর্থাৎ কি আমার নিচের দিকে যেখানে টেনশন নেওয়ার কথা ছিল সেখানে কম্প্রেশনটা আসতেছে এবং সেই কম্প্রেশনের জন্য কি মেম্বারের ক্যাপাসিটি বাড়ছে। আর প্রি স্ট্রেস যদি কমে যায় তাহলে কি মেম্বারের ক্যাপাসিটিও কমে যাবে। তো আমরা টোটাল যে লস গুলা করবো প্রি স্ট্রেসের মধ্যে এগুলা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শর্ট টার্ম অথবা ইমিডিয়েট লস, আর একটা হচ্ছে লং টার্ম বা টাইম ডিপেন্ডেন্ট লস। শর্ট টার্ম লস যেটা হচ্ছে আমি প্রি স্ট্রেস করার সাথে সাথে একদম ইমিডিয়েটলি লস হয়ে যাবে। প্রি স্ট্রেস অ্যাপ্লাই করলাম, আমার মেকানিক্যাল ইরর বা আমার সেই জিনিস ইলাস্টিক শর্টেনিং, অর্থাৎ যে কোনো জিনিসকে আমরা জানি কি যখন টান দিব সে কি সাথে সাথে কি স্ট্রেস থাকলে করসপন্ডিং স্ট্রেন থাকবে, সো সেটা শর্টেনিং হয়ে যাবে। সেই শর্টেনিং এর কারণে অর্থাৎ ম্যাটেরিয়ালস এর ইমিডিয়েট প্রপার্টির জন্য কিছু লস হয়ে থাকবে, সেটা হচ্ছে ইমিডিয়েট লস। মনে করে প্রিস্টেস অ্যাপ্লাই করার 1 মিনিটের মধ্যে এই লস গুলো হয়ে যাবে। আরেকটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট লস, যেটা হচ্ছে তোমার একটা জিনিস অনেক দিন ধরে একটা আমরা অলরেডি পড়ছি যে লং টার্ম যদি ফোর্স থাকে তাহলে কি সেটা ক্রিপ হয়ে থাকে, তাই না? একটা জিনিসটা যদি অনেক সময় ধরে যদি ফোর্স অবস্থায় থাকে তাহলে কি সে ছোট হয়ে যায়, সেটা হচ্ছে ক্রিপ। আর একটা হচ্ছে রিল্যাক্সেশন। একটা আমরা আগেও বলছিলাম রিল্যাক্সেশনটা হচ্ছে এরকম যে আমি একটা রাবারকে মনে করো টান দিয়ে বড় করলাম, সাথে সাথে ছেড়ে দিলাম, সে আগের অবস্থায় চলে যাবে।
হ্যাঁ, কিন্তু আমি যদি রাবারটাকে টান দিয়ে 2 ঘন্টা টান দিয়ে রাখি, তারপর যদি ছেড়ে দিই, তাহলে কি সে আগের অবস্থায় যাবে না, অর্থাৎ সে রিল্যাক্স হয়ে যাবে। এটা হচ্ছে রিল্যাক্সেশন অফ স্ট্রেস, মানে সে টায়ার্ড হয়ে গেছে যে আমাকে অনেকক্ষণ ধরে টান দিয়ে রাখছে, সে আমি আগের অবস্থায় যাবে না। সেটা হচ্ছে, এটা হচ্ছে লং টার্ম এফেক্ট। যেহেতু আমার প্রি স্ট্রেসে আমি স্টিলটাকে অনেকক্ষণ ধরে টেনশন অবস্থায় রাখবো, টান টান অবস্থায় রাখবো, তাহলে সেইটা অনেক, যেহেতু আমার 10 বছর 15 বছর ধরে কি স্টিলটা টেনশন অবস্থায় থাকবে, সে ওই লম্বা সময় ধরে কি আমার স্টিলটা একসময় সে ছেড়ে দিবে, অর্থাৎ তার টানটা কমে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ওভারঅল চ্যাপ্টারে পড়বো, শর্ট টার্ম আর লং টার্ম লস গুলা। ইমিডিয়েট লসের মধ্যে আমরা বলতে পারি তিনটা বেসিক্যালি, সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট, অর্থাৎ আমি কংক্রিটে যখনই স্ট্রেস দিব, তখনই কি আমার কংক্রিটটা ছোট হয়ে যাবে, ইলাস্টিক শর্টেনিং। অর্থাৎ স্ট্রেস আসার সাথে সাথে স্ট্রেন হবে, সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং। এটা অল্প সময়ের মধ্যে হয়ে থাকে। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট নিয়ে পড়াশোনা করব। তারপরে আমাদের থাকবে স্লিপ অ্যাট অ্যাঙ্করেজ, অর্থাৎ যখন আমি মনে করো, তোমাদের যদি একটু বলতে চাই, এটা যে পুশ টেনশনিং এর জন্য বেসিক্যালি মনে করো এটা আমার বিমটা, আমি এই টেন্ডনটা টেনশন অবস্থায় রাখছি, যখন আমি এটাকে টান দিয়ে এখানে ইন বেয়ারিং প্লেটটা দিব, তখন দেখা যাচ্ছে কি আমি একটু গ্যাপ থেকে যাবে, এই জায়গায় গ্যাপ থেকে যাবে, বা এখানে আমি টান দিয়ে ছাড়ার সাথে সাথে কিছুটা স্লিপ হয়ে যাবে, অর্থাৎ আমার টেন্ডনটা একটু ম্যাটেরিয়ালসের ভিতরে ঢুকে যেতে পারে, সেটা হচ্ছে স্লিপ অ্যাট অ্যাঙ্করেজ। সেটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। তারপর হচ্ছে ফ্রিকশন বিটুইন টেন্ডন এন্ড ডাক। পুশ টেনশনিং এর ক্ষেত্রে কি আমরা মাঝখানে একটা ডাক রাখি বা গ্যাপ রাখি, এবং সেই গ্যাপের মধ্যে কি আমরা পরবর্তীতে টেন্ডনটা দেই বা স্টিল বারটা দেই। কিন্তু যখন পরবর্তীতে টেনশনটা দেই, আমার ডাক্টের ভিতরে যখন টেনশনটা দেই, তখন টেনশনটা কি সব পুরোটাই কি লোহা, মানে লোহা নিতে পারে না বা স্টিল নিতে পারে না, সেটা কিছুটা পোর্শন কি আমার ফ্রিকশন ডেভেলপ হয়, অর্থাৎ ঘর্ষণের কারণে কিছু লস হয়। তোমরা যদি বুঝতে চাও, মনে করো আমার এখানে একটা ডাক্ট আছে, এই গ্যাপটা আছে, এই গ্যাপের মাঝখানে কি আমি একটা স্টিল, এটা কাস্টিং হয়ে গেছে, এখন আমি স্টিলটা টান দিব। তো স্টিলটা যখন টান দিব, তখন দেখা যাচ্ছে কি টেনশন দিলে কি নরমালি স্টিলটা যখন টান টান অবস্থায় থাকে, তখন কি পুরোটা ফোর্স, অর্থাৎ এখানে যদি এফ ফোর্স দেই, এফ ফোর্স পুরোটাই কি স্টিল আসার কথা। বাট অনেক সময় দেখা যায় যে আমার ভিতরে যে ডাকটা থাকে, প্লাস্টিকের পাইপ বা স্টিলের পাইপ, সেই পাইপের মধ্যে কি কিছুটা এই স্টিলটা এবং সেই করসপন্ডিং পাইপটা কি স্টিলের গায়ে লেগে যায়, এখানে কিছু ফ্রিকশন ডেভেলপ হয়। ফ্রিকশনের জন্য কি আমার যে ফোর্সে অ্যাপ্লাই করছি, যে এফ ফোর্সে অ্যাপ্লাই করছি, সেই এফ ফোর্সটা কি পুরোপুরি স্টিলে পায় না, কিছুটা ফ্রিকশনের লস হয়ে যায়, সেটা হচ্ছে ফ্রিকশন লস। তারপর আমার টাইম ডিপেন্ডেন্ট বা লং টার্মে যে লস গুলো হয়ে থাকে, সেগুলো হচ্ছে ক্রিপ এন্ড শ্রিঙ্কেজ অফ কংক্রিট। যে আমার লং টার্ম যদি ফোর্সটা থাকে, সেটার জন্য ক্রিপ হবে। আবার কংক্রিটের ভিতরে যে ওয়াটারটা থাকবে, সেই ওয়াটারটা যদি হাইড্রেশনের কারণে বা শুকাই যাওয়ার কারণে আমার সেখানে দেখা যাচ্ছে কি কিছুটা ভলিউম কমবে, এটা হচ্ছে লং টার্ম এফেক্ট। আরেকটা হচ্ছে রিল্যাক্সেশন অফ প্রিস্ট্রেসিং স্টিল, আরেকটা হচ্ছে যেটা অলরেডি বললাম তোমাদের, স্টিলটা লং টার্ম ধরে টানার ফলে যে রিল্যাক্সেশনটা হয়। তো দেখা যাচ্ছে যে আমরা একটা প্রিস্টেজ কংক্রিট ডিজাইন করলাম, ডিজাইন করার পরে মনে করো 10 বছর পরে সে ফেল করলো। 10 বছর পরে কেন ফেল করলো? যে টাইম ডিপেন্ডেন্ট লস গুলা 10 বছর পরে হয়েছে। তাহলে 10 বছর পরেও যদি ফেল করে, প্রিস্টেজের ক্ষেত্রে আমাকে বলতে হবে কি ডিজাইনের সমস্যা ছিল, সে 10 বছর পরে যে লসটা হবে সেটা চিন্তা করে নেই। বা আরসিসি তে যদি 10 বছর পরে ফেল হয়, তাহলে কি ডিজাইনের উপর সেই ফলটা আসে না, সে যেহেতু 10 বছর সার্ভিস দিয়েছে, সেই লসটা আর থাকে না। যাই হোক, আমরা রাফলি যদি দেখি প্রিস্টেজ লসের একটা চার্ট, আমাদের ইমিডিয়েট এবং টাইম ডিপেন্ডেন্ট অলরেডি আমরা এটা কভার করে ফেলছি, ইলাস্টিক, ফ্রিকশন, অ্যাঙ্করেজ। আর এখানে টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে ক্রিপ, শ্রিঙ্কেজ এন্ড রিল্যাক্সেশন। ওকে, তো ক্রিপ আর শ্রিঙ্কেজকে আমরা একসাথে পড়বো না, তো ক্রিপ আর শ্রিঙ্কেজকে আমরা আলাদাভাবে দেখাচ্ছি।
তোমাদের পরীক্ষার সময় অনেক সময় থাকে যে লসেস ইন ভেরিয়াস প্রিস্টেসিং সিস্টেমে একটা চার্ট তৈরি করো, বা অনেক সময় ভাইবাতে জিজ্ঞাসা করা হতে পারে যে ইলাস্টিক শর্টেনিংটা এটা কি প্রি টেনশনিং হয় না পোস্ট টেনশনিং হয়। আমাদের যে 5টা লস করলাম এই সবগুলো কিন্তু কি প্রি টেনশনিং এ হয় না। ওকে, এগুলো হচ্ছে কিছু হচ্ছে প্রি টেনশনিং এ হয় আর কিছু হচ্ছে পোস্ট টেনশনিং হয়। বেসিক্যালি পোস্ট টেনশনিং এ সবগুলো লস হয় এক্সেপ্ট ইলাস্টিক শর্টেনিং এর দুই একটা কেস ছাড়া। ইলাস্টিক শর্টেনিং তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে ফোর্স দেওয়ার পরে যেটা স্ট্রেন হবে সেটা আমার প্রি টেনশনিং এ হবে। প্রি টেনশনিং তো মনে আছে আমাদের, তাই না? অর্থাৎ লোড অ্যাপ্লাই করার মানে আমরা কাস্টিং করার আগে যে এখানে টেনশন দিব সেটা হচ্ছে প্রি টেনশনিং। তো প্রি টেনশনিং ইলাস্টিক শর্টেনিং হবে। আর পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে আমাদের ইয়েতে যাচ্ছি, তোমাদের পেন্টে যাইতে হবে। আমি ইলাস্টিক শর্টেনিং থেকে ব্যাখ্যা করতেছি। তোমরা মনে করো এ হচ্ছে আমাদের এটা প্রি টেনশনিং দিয়ে ব্যাখ্যা করি। হ্যাঁ, তোমাদের দেখো মনে করো আমাদের এটা হচ্ছে স্টিল, এইটা এ স্টিল ইনিশিয়ালি থাকলে হচ্ছে আমরা আবার একদম শুরু থেকে বলি দুই পাশে দুইটা আমাদের পিলারের মাঝখানে কি এটা টেনশন অবস্থা রাখলাম, তাই না? দুই পাশে দুইটা সাপোর্ট দিয়ে আমরা কি রডটাকে টান টান অবস্থায় রাখলাম, তারপরে হচ্ছে আমরা এটাকে কংক্রিট কাস্ট করলাম। কংক্রিট কাস্ট করলাম, কংক্রিট শক্ত হইলো, তারপর আমরা কি করলাম আস্তে করে কি দুই পাশে প্রি টেনশনিং এর এই দুইটা কেটে ফেললাম। ওকে, তখন দেখা যাচ্ছে আগে যে টানটা আমার দুইটা সাপোর্ট নিত, দুই পাশে পিলার দুইটা নিত, সেটাকে এখন কি কংক্রিটের উপর আসতেছে। কংক্রিটের উপর আসার সাথে সাথে কি কংক্রিটটা ছোট হয়ে যাবে, তাই না? যেহেতু কংক্রিটের উপর কি ফোর্স আসতেছে, যেহেতু এখন স্টিলটার সাথে সাথে কি স্টিলটা সাথে সাথে কি আমার ছোট হইতে যাচ্ছে। স্টিলটা সাথে সাথে ছোট হইলে কি সাথে সাথে কংক্রিটের উপর উঠে চলে আসছে, কারণ স্টিলটা ছোট হইতে পারতেছে না। আগে একই কথা বারবার যে কংক্রিটের উপর প্রেসার আসতেছে, কংক্রিটের উপর প্রেসার আসতেছে মানে কংক্রিটের উপর স্ট্রেস আসতেছে। কংক্রিটের উপর স্ট্রেস আসলে কি সাথে সাথে স্ট্রেস আসলে কি স্ট্রেন আসবে, তাই না? যেহেতু আমরা স্ট্রেন কারণ থেকে জানি স্ট্রেনের সাথে সাথে সবসময় স্ট্রেন থাকে। তো কংক্রিট স্ট্রেন থাকা মানে হচ্ছে কংক্রিটটা ছোট হয়ে যায়, তাহলে কি সেটা লস না? মনে করো কথার কথা আমাদের ইনিশিয়ালি প্রিস্টিসিং এ অ্যাপ্লাই করার আগে মনে করো এটা ল্যান্ড ছিল 10,000 মিলিমিটার। যখন হচ্ছে কি আমাদের এটা টান টান অবস্থায় ছিল 10,000 মিলিমিটার বা 10 মিটার, হ্যাঁ? যখন আমি এই দুই পাশ থেকে সাপোর্টটা সরে ফেললাম, অর্থাৎ কংক্রিটের উপর স্ট্রেসটা অ্যাপ্লাই করলাম, তখন সেটা কি হচ্ছে আমার স্টিলটা ছোট হইতে যাবে। স্টিলটা ছোট হইতে চাইলে কংক্রিটের উপর স্ট্রেস দিলে তাহলে কি কংক্রিটে স্ট্রেস আসলো, এবং কংক্রিটে স্ট্রেস আসলে দেখা যাচ্ছে কংক্রিটটা আমার এটা এখন 10,995 মনে করো মিলিমিটার হয়ে গেল। তাহলে কি আমার 5 মিলিমিটার ছোট হয়ে গেল, তাই না? এই কংক্রিটটা যদি 5 মিলিমিটার ছোট হয়ে যায় তাহলে স্টিল 5 মিলিমিটার রিডাকশন ইন ল্যান্ড ফর কংক্রিট, তাই না? তাহলে কংক্রিটের 5 মিলিমিটার ল্যান্ড রিডাকশন, কংক্রিটের যদি 5 মিলিমিটার ল্যান্ড রিডাকশন হয়ে থাকে তাহলে কি আমার স্টিলেরও কি 5 মিলিমিটার ল্যান্ড রিডাকশন হয়ে যাবে, কারণ কংক্রিটের সাথে সাথেই তো স্টিলটা ছোট হয়ে যাবে। এই ক্ষেত্রে যেহেতু স্টিলটাও ছোট হয়ে যাবে তাহলে আলটিমেটলি কি স্টিলটা আমি মনে করো স্টিলটাকে আমি টোটাল 30 মিলিমিটার লম্বা করছিলাম, 30 মিলিমিটার ইলংগেট করছিলাম। স্টিলটাকে 30 মিলিমিটার ইলংগেট করে কি আমি এটা টান টান করছিলাম। এখন যদি সে 5 মিলিমিটার ছোট হয়ে যায় তাহলে কি এখন 30 মিলিমিটার স্ট্রেনের করসপন্ডিং সে মনে করো স্ট্রেস ছিল আমার 2.5 লক্ষ পিএসএ। হ্যাঁ, 30 মিলিমিটার ইলংগেটের জন্য সে 2.5 লক্ষ পিএসআই আমি তার মধ্যে টান ছিল। বাট এখন যেহেতু তার ইলংগেশন 5 মিলিমিটার কমে গেল, কংক্রিট 5 মিলিমিটার কমে গেলে কি স্টিলটাও 5 মিলিমিটার কমে যাবে। স্টিলে মনে করে এখন আছে 25 মিলিমিটার ইলংগেট। এই 25 মিলিমিটার ইলংগেটের জন্য
দেখা যাচ্ছে এখন আমার ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে 2,30,000 পিএসআই, অর্থাৎ আমার 30,000 পিএসআই কমে গেছে। 5 মিলিমিটার লেন্থ কমে যাওয়ার জন্য আমার স্ট্রেস কত 30,000 পিএসআই কমে গেছে। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি ইলাস্টিক শর্টেনিং। এই এতটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। সহজ না? ওকে, স্যার ইজি আছে। ঠিক আছে। এটা হচ্ছে প্রি টেনশনিং এর জন্য, তাই না? এখন পর্যন্ত প্রি টেনশনিং, এখন হচ্ছে পোস্ট টেনশনিং। এখন হচ্ছে পোস্ট টেনশনিং। পোস্ট টেনশনিং এ আমরা কি করি? পোস্ট টেনশনিং এ হচ্ছে আমি আগে কংক্রিটটা দিব, কংক্রিটটা কাস্ট করবো, কংক্রিটের কাস্ট করার আগে কংক্রিটের ভিতরে একটা দাগ রাখবো, একটা ফাঁকা স্থান রাখবো, তাই না? একটা ফাঁকা স্থান রাখবো, ওকে। একটা অর্থাৎ ভিতরে একটা প্লাস্টিকের পাইপ দিব বা স্টিলের পাইপ দিব, দিয়ে কংক্রিটটা কাস্ট করে ফেলবো। তারপরে পোস্ট টেনশনিং করবো, তাই না? পোস্ট টেনশনিং তো মনে করো কংক্রিট শক্ত হয়ে গেল, আমি এখন টান দিচ্ছি। এখন টান দিব কিভাবে? নরমাল ক্ষেত্রে যেটা হচ্ছে এক পাশে আমি ইন অ্যাঙ্করেজ লাগিয়ে ফেলবো, অপর পাশ থেকে কি জ্যাকিং এর মাধ্যমে এটা টেনশনটা অ্যাপ্লাই করবো। ফোর্স দিলাম, এখানে মেশিনের মাধ্যমে ফোর্সটা দেয়। তোমাদের অলরেডি মেশিনে একটা ছবি দেখেছিলাম, হাইড্রোলিক প্রেস বা এখন মেকানিক্যাল ডিভাইস দ্বারা এটা রডটাকে টান দেওয়া। রডটা টান দিলে রডটা ছোট বড় হয়, তারপরে রডটা বড় হয়, তারপর হচ্ছে এখানে একটা ইন বেয়ারিং দিয়ে দেওয়া। এখন দেখো এই ইন বেয়ারিং এর কারণে যেটা সুবিধা হচ্ছে, রডটা টানতেছে, রডটা যতই আমি ফোর্স দিচ্ছি, ইনিশিয়ালি আমরা এক্সাম্পল স্বরূপ দেখি, মনে করো আমি রডে 250 কিপ লোড অ্যাপ্লাই করলাম। 250 কিপ লোড যখন অ্যাপ্লাই করলাম, সেই লোডটা কি সাথে সাথে কি আমার কংক্রিটে চলে যাবে, সাথে সাথে কি কংক্রিট আমার মনে করো 2 মিলিমিটার রিডাকশন হবে। 2 মিলিমিটার রিডাকশন ইন লেন্থ, 250 কিপ দিলাম। তারপরে মনে করো আবার একটু বাড়াইলাম, 300 কিপ করলাম, সাথে সাথে কি 5 মিলিমিটার রিডাকশন ইন লেন্থ। এই ক্ষেত্রে এটা আমার যেটা সুবিধা হচ্ছে, আমি অ্যাপ্লাই করার সাথে সাথে কি লোড অ্যাপ্লাই করতেছি, সে ছোট হচ্ছে, তাহলে আমি আলটিমেটলি কি সিঙ্ক যে কংক্রিটটা যে ছোট হচ্ছে, এটার জন্য কি আমার কোনো লস হচ্ছে না। কারণ হচ্ছে আমি কংক্রিট ছোট হওয়ার সাথে সাথে কি আমি আর লোডটা অ্যাপ্লাই করতেছি, লোড অ্যাপ্লাইটা আমার কি কন্টিনিউয়াস প্রসেস। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পোস্ট টেনশনিং এর কারণে যখন আমরা একটা ওয়্যার টেনশন করব, তখন আমার কোনো লস হবে না। বুঝতে পারছো লস হবে না কেন? যেহেতু আমি যখনই টেন্ডনটা ইলংগেট স্টিলটাতে স্ট্রেস অ্যাপ্লাই করতেছি বা স্টিলটা ইলংগেট করতেছি, সাথে সাথে কি আমার কংক্রিটটা ছোট হয়ে যাচ্ছে, এতে কি আমার তারপর আমি আলটিমেটলি আমার এই এফেক্টটা ইগনোর করতে পারতেছি। আর এট দ্য এন্ডে আমার যতটুকু টেনশন থাকবে সেটাই আমরা ক্যালকুলেট করব। কথাটা বুঝতে পারছো? জি স্যার। দেখা যাচ্ছে আমার যেহেতু এটা আমার কন্টিনিউয়াস লোড প্রসেস, আমি লোডটা অ্যাপ্লাই করতেছি আর ছোট হচ্ছে, তাহলে এটা কোনো এফেক্ট নেই। বাট এটা কখন এফেক্ট আসে? পোস্ট টেনশনিং ক্ষেত্রে তখনই এফেক্ট আসে যখন আমি মনে করো প্রথমে একটা আমার তার 2-3টা থাকলো, অর্থাৎ 2-3টা ট্যান্ডন থাকলো, প্রথমে একটা ট্যান্ডন দিলাম, টান দিয়ে করে ফেললাম। বাট সেকেন্ড যখন এটার ভিতরে যখন আরেকটা ট্যান্ডন দিব, হ্যাঁ আরেকটা ট্যান্ডন যখন দিব, হ্যাঁ মনে করো প্রথম ট্যান্ডনটা দিলাম, দিয়ে এটা বেঁধে ফেললাম, কাজ শেষ, এখানে লক করে দিলাম, ওকে শেষ লক। বাট তারপরে যদি আরেকটা টেন্ডন দেই, যে সেকেন্ড টেন্ডনটা দিলাম, যে
অলরেডি মনে করো আমার এখানে 1000 কিপ টার্গেট, আমি অলরেডি কি 300 কিপ দিচ্ছি, আমাকে আরো 700 কিপ দিতে হবে। একটা রড তো আমার পুরো 1000 কিপ নাও নিতে পারে, আমার 2-3টা রডের মাধ্যমে দিতে হবে। সেকেন্ড রডটা মনে করো আমি আরো একটা দিলাম 300 কিপের। এটা কি করব, আগের মতো অবস্থা দিব, তারপর টান দিব। এখন দেখা যাচ্ছে মনে করো আমি আরো 300 কিপ অ্যাপ্লাই করলাম, এই যে সেকেন্ড যে রডে, সেই রডে আমি আরো 300 কিপ অ্যাপ্লাই করলাম হচ্ছে এই কালারে। এটা হচ্ছে সেকেন্ড রডের জন্য এই টেনশনটা দিলাম, এই 300 কিপ দিলাম। এই 300 কিপ দেওয়ার পরে রডের উপর আমার রডের উপর স্ট্রেস কত, 300 কিপ ফোর্স। বাট আমার কংক্রিটের উপর টোটাল ফোর্স কত চলে আসলো বলো তো? কংক্রিট আগে ফার্স্ট রডের জন্য 300 কিপ নিয়ে রাখছে, তাই না? এখন যদি আরো 300 কিপ দেই, তাহলে কংক্রিটের উপর টোটাল কি 600 কিপ চলে আসবে। এখন আগে 300 কিপের জন্য সে 5 মিলিমিটার রিডাকশন হচ্ছে, এখন টোটাল কত, 600 কিপ, তাহলে কি সে আরো একটু বেশি রিডাকশন হবে, মনে করো 8 মিলিমিটার রিডাকশন হচ্ছে। এটা কেন, সেকেন্ড টেন্ডনটা যখন ইলংগেট করলাম তখন হচ্ছে কংক্রিটের উপর টোটাল স্ট্রেস হচ্ছে 600 কিপ, 300 300 600, 600 এর জন্য সে টোটাল 8 মিলিমিটার রিডাকশন হয়েছে। এখন যে ঝামেলাটা হবে, যে আমরা এই যে এডিশনাল 3 মিলিমিটার ফার্স্ট টেন্ডন ইলংগেট করার পরে সেকেন্ড টেন্ডনের সময় এডিশনাল 3 মিলিমিটার ইলংগেট হলো, সে 3 মিলিমিটারটা কি আমার এই টেন্ডনে কি আমি কন্টিনিউয়াসলি যেহেতু আমি ফোর্স দিচ্ছি সেটা ইগনোর করতে পারবো, বাট ফার্স্ট টেন্ডনটা কি এখন ছোট হয়ে যাবে না? লাল যে টেন্ডনটা আমি আর ড্র করছি সেই টেন্ডনটা কি আরো 3 মিলিমিটার ছোট হয়ে যাবে, তাই না? তাহলে এই স্টিলটা দেখা যাচ্ছে কি আমার কংক্রিট ছোট হয়ে যাবে, মানে কি স্টিলটাও ছোট হয়ে যাবে। তো এই স্টিলে কি 3 মিলিমিটার নতুন করে ছোট হবে, 3 মিলিমিটার রিডাকশন ইন লেন্থ, 3 মিলিমিটার রিডাকশন ইন লেন্থ আফটার টেনশনিং সেকেন্ড টেন্ডন, তাই না? ফার্স্ট টেন্ডনটা কখন লস হবে, যখন সেকেন্ড টেন্ডনটা ইলংগেট করবো তখন ফার্স্ট টেন্ডনে কি আমার লসটা আসবে। এই কথাটা ক্লিয়ার? আর কংক্রিট ছোট হবে, হ্যাঁ তো বুঝতেছি। বুঝি নাই তোমার কথাটা, আবার একটু বলো। কংক্রিট ছোট হবে দাঁড়াও দাঁড়াও এটা একটু আবার বুঝতেছি। বলো। হ্যালো, জি স্যার। হ্যাঁ আর বুঝছো? কংক্রিট ছোট হবে ওইটা বুঝতেছি না, এটা বুঝতেছি। স্টিলেরটা বুঝতেছি, স্টিলেরটা বুঝতেছি। স্টিলটা 3 মিলি, ওই কোন লাইনটা বুঝতেছো না তুমি, এই এই লাইনটা বুঝতেছো না? আর স্টিলটা তো বেড়ে ছোট হবে, কিন্তু কংক্রিটটা কিভাবে ছোট হবে? এটা কি মানে বাড়বে নাকি? স্টিলের উপর টেনশন আসলে টেনশনটা কংক্রিটের উপর কি হয়, কম্প্রেশন হয় না? কংক্রিট কম্প্রেশন হলে ছোট হবে না? আমি তো প্রথমটা মনে করো 300 কিপ টান দিলাম, 300 কিপের স্টিলে 300 কিপ আসা মানে কি আমার কংক্রিটের উপর কি 300 কিপ, স্টিলে 300 কিপ টেনশন মানে কি কংক্রিটে 300 কিপ কম্প্রেশন না? যেহেতু আমি স্টিলটা এখানে আটকাই দিব, অ্যাঙ্করেজে আটকাই দিব, তাহলে কি এটা কি আলটিমেটলি এই 300 কিপ স্টিলের টেনশনটা কে প্রোভাইড করবে, কংক্রিটের কম্প্রেশনের মাধ্যমে প্রোভাইড করবে না? স্টিল আছে টানে, কংক্রিট আসবে আসবে কি চাপে, যেহেতু এখানে আটকাই দিব, নাহলে তো স্টিলটা ছোট হয়ে যেত, তাই না? তাহলে ইনিশিয়ালি 300 কিপ টেনশন দিলাম স্টিলে, এবং 300 কিপ কম্প্রেশন থাকলো কংক্রিটে, এবং 300 কিপ টেনশনে স্টিলের কারণে আমার 5 মিলিমিটার রিডাকশন ইন লেন্থ অফ কি কংক্রিটের হলো। কিন্তু স্টিলটাকে আমাদের এটা লস হলো না, কারণ হচ্ছে আমি এখনো কন্টিনিউয়াসলি লোড দিচ্ছি, আমি এটা ওভারকাম করে ফেললাম। এখন এটা দিয়ে আটকে ফেললাম, ফার্স্ট টেন্ডনের কাজ শেষ, আমার টার্গেট হচ্ছে 1000 কিপ, আমি অলরেডি 300 কিপ দিচ্ছি, যে 300 কিপের বেশি ওই স্টিলটা নিতে পারতেছে না। সেকেন্ড আরেকটা স্টিল দিলাম, সেকেন্ড আরেকটা স্টিলে আমি কি আরো 300 কিপ দিলাম। ওই 300 কিপ যখন দিলাম, ওই 300 কিপ দিয়ে যখন আটকেলাম, তখনও কি আমার এই এই তাহলে এখন কংক্রিটের উপর লোড কত, 600 কিপ, 300 300 কত 600। এখন কংক্রিটটা 600 কিপের, অলরেডি 300 কিপের জন্য সে কি 5 মিলিমিটার রিডাকশন হয়েছে, 600 কিপের জন্য সে মনে করো আরো 3 মিলিমিটার রিডাকশন হলো, আর এডিশনাল যে 300 কিপ দিলাম সেই 300 কিপের জন্য আরো 3 মিলিমিটার, তাহলে টোটাল কত মিলিমিটার, 8 মিলিমিটার রিডাকশন নিলেন। কংক্রিট 600 কিপের জন্য 8 মিলিমিটার রিডাকশন হয়, আর 300 কিপের জন্য 5 মিলিমিটার হয়। বুঝছো? তাহলে এখন নতুন করে আর কতটুকু, সেকেন্ড
টেন্ডনটা যখন টেনশন দিলাম তখন নতুন করে কংক্রিটটা আর কতটুকু ছোট হইলো 3 মিলিমিটার ছোট হইলো। তাহলে কংক্রিটটা সেকেন্ড টাইমে যখন সেকেন্ড টেন্ডনটা ইলংগেট করলাম তখন কি টোটাল কংক্রিটটা কি নতুন করে 3 মিলিমিটার ছোট হলো। এই নতুন 3 মিলিমিটারের কংক্রিট ছোট হইলো, কংক্রিট ছোট হওয়ার সাথে সাথে কি স্টিলটা ছোট হয়ে যাবে না? কোন স্টিলটা ছোট হবে? ফার্স্ট স্টিলটা ছোট হবে। মানে পুরো সব কংক্রিট ছোট হয়ে গেলে তো স্টিল অটোমেটিক ছোট হয়ে যাবে, কারণ ফার্স্ট স্টিলে তো আমি অলরেডি জ্যাক সরাই ফেলছি, এখন সেকেন্ড স্টিলে কি জ্যাকটা নিয়ে আসছি, তাহলে ফার্স্ট স্টিলে তো আর টান দেওয়ার কেউ নাই, তো ফার্স্ট স্টিলটা কি অটোমেটিক ছোট হয়ে যাবে। এখন বুঝছো? জি স্যার। আচ্ছা স্যার, তখন ফার্স্ট সিস্টেমটাকে কি করা হয় এরপরে? ফার্স্ট স্টিলটা লস হয়ে যায়, আর কিছু করা হয় না, কিছুই করার নেই। তাহলে ফার্স্ট স্টিলে মনে করো আমার ফার্স্ট স্টিলটা আমি কি মনে করো যেই টেনশন যেই পরিমাণ ইলংগেট করছিলাম সেটা সেই পরিমাণ ইলংগেট নেই। ফার্স্ট স্টিলটা তখন কি মনে করো যে ফার্স্ট স্টিলটা ইনিশিয়ালি 30 mm ইনক্রিজ করছিলাম, যদি উদাহরণস্বরূপ বলি ফার্স্ট স্টিলটা 30 mm ইনক্রিজ করে আমি মনে করো 2,50,000 পিএসআই দিয়েছিলাম। হুম, এখন যেহেতু 3 মিলিমিটার কমে গেছে, এখন ফার্স্ট স্টিলের ইলংগেশন আছে কত? 27 মিলিমিটার আছে। তাহলে মনে করো এখন আমার 2,40,000 পিএসআই, তাহলে 10,000 পিএসআই কি আমার ফার্স্ট স্টিল থেকে লস হয়ে গেল। বুঝছো? যখন সেকেন্ড স্টিলটা টান দিব তখন হচ্ছে কি ফার্স্ট স্টিল থেকে লস হবে। বুঝতে পারছো? শিমুল বুঝছো? জি স্যার। আচ্ছা শোনো, আমি সাইটে আছি তো, যতটুকু ক্লাস নিচ্ছে অনেক অনেক মানে অনেক মানুষ আছে তো, আমি নিতে পারতেছি না। জি স্যার, সাউন্ড হচ্ছে প্রচুর, অনেক আগে থেকে। প্রচুর হচ্ছে আর সবাই বসে আছে। হ্যাঁ, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ।